Okay, so as you can see the screen now, we are moving to the lecture that is okay. So is this recognizable to you? जी सर. What is this? Guinea fowl? Sir, turkey. Male turkey. So yes, it is a male turkey. ওকে, ওইটা বিট তোমরা এই ছবিটা না পরের ছবিটা দেখো, এটা দেখতে থাকো। একটু পরে কথা বলছি তোমাদের সাথে।
Okay, I'm back. So আমরা যেখানে ছিলাম যে this is a picture of male turkey. Male turkey আমরা কিভাবে চিনলাম? চেনার উপায় হচ্ছে যে as you can see the fleshy like structure known as caruncle, হ্যাঁ? Caruncle, this is present here, and the tassel or beard like structure in the breast এর মধ্যে beard like structure, this is also present. So this indicates the male turkey. Okay, so আমরা পড়বো মেল ফিমেলের ডিফারেন্সিয়েশন পড়বো, তখন আমরা জানতে পারবো আর কি পার্থক্য রয়েছে। So we also need to know about the scientific classification of turkey, zoological classification in fact. So as we all know, the kingdom, phylum, class, these are all same for birds, Animalia, Chordata, and Aves. সব বার্ডের জন্য একই। They belong to Galliformes order, Phasianidae family, and Meleagris genus. Okay, and the species name is Meleagris gallopavo. Okay, so এটা তোমরা মনে রাখবা। This is a picture which is indicating the external body parts of turkey. So this is not that much important to be memorized, but you can have a look on this. General look dite paro, especially on the head region. Head region e jodi amra look dei, tahole there is a special segment which is absent in other species of poultry known as snood. যেটাকে কিনা snood বলা হয় অথবা ডিউ বিল বলা হয়, DEW, ডিউ BILL, ডিউ বিল বলা হয়। This is a special characteristics of turkey and this can be seen on this picture too. এই পিকচারে আমরা যদি দেখি নাকের উপর দিয়ে এখানে একটা লাল অংশ আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে, this is known as snood. আর স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে রয়েছে ক্যারাঙ্কেল রয়েছে, ক্যারাঙ্কেল রয়েছে, ট্যাসেল রয়েছে অথবা which is also known as beard, এটা রয়েছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। আর অনেকেই তোমরা এখনো কনফিউজড করো স্পার নিয়ে, as you can see here, স্পার, SPUR, স্পার। সো স্পারটা চিকেনেও থাকে, টার্কিতেও আছে। this is a bone like structure in the upper portion of the toe, এর উপরের দিকে bone like structure, এটাকে বলা হয় স্পার। ওকে, আমরা morphology, biology and reproduction related informations of turkey এই সম্পর্কে আমরা জানতে চাই, এবং এটাই পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে রাইট অ্যাবাউট দ্য মরফোলজি, বায়োলজি এন্ড রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স অফ টার্কি। তো সেই ক্ষেত্রে এটা খুব বেশি মার্কসের জন্য প্রশ্ন হবে না, হয়তো 4 মার্কসের জন্য হতে পারে যদি হয়। সো এখানে দেখো কি বলা হয়েছে, স্পেশাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে টার্কির, এখানে সেগুলোকে মেনশন করা হয়েছে। যেমন আমরা অলরেডি মেনশন করেছি স্নুড অর ডিউবিল, স্নুড অর ডিউবিল which is a fleshy protuberance near the base of the neck, নেকের নিচে, নেকের নিচ বরাবর ঝুলে থাকে, এটাকে বলা হয় স্নুড অর ডিউবিল। নাকের উপর দিয়ে এসে বা নাকের পাশ দিয়ে এসে নেকের নিচ বরাবর ঝুলে থাকে। সো এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা রয়েছে ক্যারাঙ্কেল, যেটা অলরেডি আমরা বলেছি CARUNCLE। ওকে, ক্যারাঙ্কেল। This is also a protuberance fleshy structure on the head and neck. ঠিক আছে, মাথা এবং গলা জুড়ে, usually pink or red in color, যেটা আমরা ছবিতে দেখলাম red in color, which appear from 5th weeks of age, যেটা কিনা পঞ্চম সপ্তাহ বয়স যখন পঞ্চম সপ্তাহ তখন থেকে দেখা শুরু হয়, known as caruncles. And the beard, a tuft of hair attached to the skin of the upper chest region known as beard or tassel, beard or tassel. So tassel এর সাথে তো খুব পরিচিত, বিশেষ করে যারা মেয়ে মানুষ আছো জামা কাপড় বানাও, tassel আমিও শুনেছি। সো ওই একই রকম স্ট্রাকচার, যদি তোমরা একটু খেয়াল করো, tassel, কি এটা বলে, সো এটা একটা চুলের গুচ্ছ যেটা কিনা সরাসরি স্কিনের সাথে অ্যাটাচ,
এবং এটা কোথায় থাকে? আপার চেস্ট রিজিয়নে, ব্রিস্কেটের উপর দিকে আপার চেস্ট রিজিয়নে থাকে, নোন এজ বিয়ার্ড অর টেসেল। নাও এটা গেল হচ্ছে আপ টু নাও মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তিনটা গেল। এবার আসো হচ্ছে বায়োলজি এন্ড রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স আমরা আসি। দ্যাট মেল ফিমেল রেশিও ফর টার্কি ইজ 1:5। কত? 1:5। and I would like to inform you that the male female ratio indicating here only for artificial insemination, only for artificial insemination, because natural mating in Turkey is not practical. ঠিক আছে, টার্কিতে ন্যাচারাল ম্যাটিং ইজ নট প্র্যাকটিক্যাল, so we will always go for artificial insemination if we are rearing turkey. Why? কোনো রিজনিং করতে পারবা কেউ? জি স্যার। হ্যাঁ বলো কি রিজন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এই ন্যাচারাল মিটিং এখানে সম্ভব নয়, কারণ হলো কিছু মেইলের স্যার টার্কি মেল টার্কি লার্জ থাকে ফিমেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে মিটিংটা খুব বেশি কষ্ট হয়ে যায়। তো আর্টিফিশিয়াল করলে সেক্ষেত্রে দেখা যায় হ্যাচিং পার্সেন্টেজটা খুব ভালো। Okay, fine, thank you for your answer, you are right. Actually the reason is that the body male female body weight difference is the males are actually heavier in every species other than some very few exception. But in case of turkey, the difference of body weight is too much. That is around 2 to 3 times. Okay, ফিমেলের চাইতে মেলের ওজন 2 গুণ অথবা আড়াই গুণ, 2 to 2.5 times actually, আড়াই গুণ বেশি হয়। That means if a female is weighing 5 kg, the male could weigh around 10 to 12.5 kg. That's why the mounting is very difficult. Mounting টা খুব difficult, and it's very difficult for the female also to carry the load of that male. ওই মেলের load carry করা অনেকটা difficult হয়ে যায়। That's why eventually natural mating does not take place. That's why we should look forward for artificial insemination. Now the next point is average egg weight is around 70 gram, which is very low in terms of their body weight. তাদের বডি ওয়েটের তুলনায় যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু টার্কির যে ডিমের ওজন এটা বেশ কম, কারণ একটা হাঁসও কিন্তু 70 গ্রামের ডিম দেয়। সো ইভেন একটা চিকেনও অ্যারাউন্ড 65 গ্রাম পর্যন্ত ডিম দিয়ে দিচ্ছে। কাজে তাদের বডি ওয়েট এত, কিন্তু ডিমের রেশিও করলে ডিমের ওজনটা কম হয়। Average day old poult weight, okay fine, day old poult মানে the chick of টার্কি, টার্কির যে বাচ্চা সেটাকে বলা হয় পোল্ট, POULT। ডে ওল্ড মানে একদিনের। সো একদিনের পোল্টের ওজন এভারেজ হয় 50 গ্রামের মতো। এজ এট সেক্সুয়াল ম্যাচুরিটি ইজ অ্যারাউন্ড 30 উইকস। 30 সপ্তাহে মোটামুটি সেক্সুয়াল ম্যাচুরিটি চলে আসে, এবং সেক্সুয়াল ম্যাচুরিটি মিন্স দ্যাট দ্য ফিমেল উইল স্টার্ট লেইং অ্যাট দিস এজ। 30 সপ্তাহে ডিম পাড়া শুরু করে। The next slide also indicating the biology and reproductive characteristics, that the average egg number of a turkey is around 100 to 120. ঠিক আছে, 100 থেকে 120 টা ডিম দেয় টার্কি। Incubation period is like as chicken duck, 28 days incubation period. Marketable age for meat purpose, আমরা যখন meat purpose we are going to market the turkey, the male could be marketed at 14 to 15 weeks, and for female it is better to market at 17 to 18 weeks. মেলে 14 থেকে 15, because তারা naturally large in size, and female 17 to 18 weeks. Marketable weight at this stage, মেলে হয়ে যায় হচ্ছে 14 থেকে 15 সপ্তাহ হয় 7.5 কেজি, ফিমেলে হয় অ্যারাউন্ড 5.5 কেজি 17 থেকে 18 সপ্তাহে। ওকে, so feed efficiency is 2.7 or around 3. ঠিক আছে, টার্কি FCR হচ্ছে around 3 কেজি খাবার খেয়ে তারা
1 কেজি ওজন আসে। মর্টালিটি ডিউরিং ব্রুডিং পিরিয়ড ইজ অ্যারাউন্ড 3 to 4%, হ্যাঁ। সো যেটা 5% একটা মার্জিন ধরা হয়, তার মধ্যেই রয়েছে 3 to 4%। Okay, so আমরা বেসিক কিছু নলেজ নিলাম রিগার্ডিং টার্কি। নাও উই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম ইনকিউবেশন, হ্যাঁ। ইনকিউবেশন থেকে শুরু করব, আস্তে আস্তে আমরা ইনকিউবেট করব, তারপর বাচ্চা ফুটে গেলে উই উইল গো টু ব্রুডিং, ব্রুডিং হলে রেয়ারিং এ যাব, রেয়ারিং শেষ হলে রেয়ারিং এর মধ্যে হাউজিং আসবে, হাউজিং আসবে, রেয়ারিং এর মধ্যে ফিডিং আসবে, এরপরে আবার আর কি থাকে, আচ্ছা লাস্টলি মেটিং থাকবে, হ্যাঁ। সো এইভাবে আমরা গ্রাজুয়ালি সামনের দিকে আগাবো। আই থিংক ইনকিউবেশনের পরে সেক্সিং রয়েছে, হ্যাঁ, সেক্সিং অফ মেল এন্ড ফিমেল। সো ইনকিউবেশন, বোথ ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল ইনকিউবেশনস আর পসিবল, হ্যাঁ। সো ইনকিউবেশনের ক্ষেত্রে আবার ন্যাচারাল ইনকিউবেশন হতে পারে এন্ড আর্টিফিশিয়াল অফ কোর্স। ন্যাচারাল ইনকিউবেশন ক্যান বি ডান বাই ব্রুডি টার্কি অর ব্রুডি চিকেন, হ্যাঁ। ব্রুডি টার্কি অথবা চিকেন ব্যবহার করে আমরা ন্যাচারাল ইনকিউবেশন করে ফেলতে পারি, artificial by machine. So the temperature and humidity control for incubating the turkey egg is, in the setter we have to maintain a temperature of 99.5 degree Fahrenheit with a humidity of 60 to 65%, and in case of hatcher we have to increase the humidity, and we may reduce the temperature but not more than 0.5 degree Fahrenheit. That means around 99 degree Fahrenheit or 99.5 degree Fahrenheit. এখানে কিন্তু হিউমিডিটি অনেক বাড়িয়ে দেব, দা অল দ্য সেম রিজন টু হেল্প ইন দ্য পিপিং প্রসেসে, পিপিং এ সাহায্য করার জন্য, PIPPING। So once the hatching is done, we may need to separate them on the basis of sex, male or female, but it is quite difficult to judge them whether they are male or female at early age. That's why sexing is done at relatively later age, and in fact separate rearing of male and female turkey, একটা প্রশ্ন ছিল করো। স্যার, পিপিং এর অপেক্ষা মানে পিপিং এর জন্য তো মর্টালিটি রেট বাড়তে পারে, যদি আমরা পিপিং এর অপেক্ষা না করে যদি নিজ হাতে ভেঙে টেঙে দেই, এভাবে কি করা যায়? না, আপ টু এ সার্টেন পয়েন্ট দে উইল নট স্টার্ট পিপিং, হ্যাঁ। তো আমরা যদি তার আগেই করে ফেলি, ডিম ভেঙে ফেলি, দে মে নট বি প্রিপেয়ার এনাফ ইনসাইড, হ্যাঁ। তার হয়তো ভেতরে এখনো ভালোভাবে প্রিপেয়ার হয়নি, সেটা আমরা তো বোঝার উপায় নেই। এখন যদি আমরা ভাঙি, হ্যাঁ, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে হ্যাঁ, in a case of 80% or more than 80% eggs have already been hatched, একই দিনে আমরা ডিমে বসাইছি এবং বাচ্চা যেদিন ফুটে বের হচ্ছে 80 বা তার বেশি % ফুটে বের হয়ে গেছে। নাও রেস্ট অফ দেম আর নট এবল টু কাম আউট, তারা বাকিগুলো বের হতে পারছে না, তখন উই ক্যান গিভ সাম এইড, আমরা কিছু সাহায্য করতে পারি, মানে আমরা খোসা ভেঙে বের করে দেখতে পারি যে হোয়াট হ্যাপেন্ড ইনসাইড, হ্যাঁ। কিন্তু কোনো ডিম এখনো পিপ আউট হয়নি, আমরা মনে হলো যে 28 দিন হয়ে গেছে, আমরা ভেঙে দিই, তাহলে দ্যাট উইল বি নট গুড প্র্যাকটিস, এটা ভালো প্র্যাকটিস হবে না, কারণ সেই ক্ষেত্রে লাভের জায়গায় লস হয়ে যেতে পারে। জি স্যার। ওকে, সো আমরা মেল ফিমেলের সেক্সিং করতে চাই, সেই ক্ষেত্রে দেখো কিভাবে উই উইল আইডেন্টিফাই দ্য মেল এন্ড ফিমেল। কোয়াইট ডিফিকাল্ট এট আর্লি এজ বাট নট দ্যাট মাচ ডিফিকাল্ট এট দ্য লেটার এজেস, পরবর্তীতে অতটা ডিফিকাল্ট না, নট ডিফিকাল্ট লাইক গিনি ফাউল। অ্যাকচুয়ালি গিনি ফাউলের মতো অত ডিফিকাল্ট না, টার্কিতে বোঝা যায়, অ্যাকচুয়ালি 2 দিন বয়সেও বোঝা যাবে বা 1 দিনেও বোঝা যাবে, সেটা কিভাবে বোঝা যাবে বলছি, একটু ডিফিকাল্ট আর কি। সো প্রথম পয়েন্টে বলা হয়েছে মেল টার্কি বোঝার জন্য আমাদের যেটা বলতে হবে, টমস আর হ্যাভিয়ার এট দ্য সিমিলার এজ। একই বয়সের মেল ফিমেলের মধ্যে টমগুলো হ্যাভিয়ার, কিন্তু এটা দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। ম্যাচিউর টমস হ্যাভ ব্ল্যাক বিয়ার্ড attached to the skin of the upper breast region, and ম্যাচিউর বার্ডের মধ্যে আমরা যখন ডিফারেন্সিয়েট করতে যাব, তখন আমরা এটা কাজে লাগাতে পারি, যে ট্যাসেল অথবা বিয়ার্ডের কথা বলেছি, that
ক্যান কাম ইনটু অ্যাকশন, হ্যাঁ সেটা অ্যাকশনে আসতে পারে, সেটা দিয়ে উই ক্যান আইডেন্টিফাই মেল অ্যান্ড ফিমেল অ্যাডাল্ট আর কি, অ্যাডাল্ট ওয়ান। একইভাবে ডিউবিল অর স্নুড near the base of neck, which is relatively large and elastic in male. So this is also a identifying characteristics, but this is also in case of adult birds. স্নুড যখন বড় হবে তখন মেল এবং ফিমেলের মধ্যে মেলের স্নুড বড়, ইলাস্টিক হবে। ওকে, নাম্বার 3, the caruncle will appear in toms usually by about 5th week, usually by about 5th week. So this is the identifying characteristics, and we can identify the male turkey at 5th week of age. 5 সপ্তাহ বয়সে আমরা আইডেন্টিফাই করতে পারি কিভাবে? ক্যারাঙ্কেলের উপস্থিতি দেখে। মেল টার্কিতে 5 সপ্তাহ বয়সে ক্যারাঙ্কেল ওঠা শুরু হয়, হ্যাঁ। সো আমরা 5 সপ্তাহ বয়সে আইডেন্টিফাই করার একটা পদ্ধতি জেনে গেলাম, দ্যাট ইজ দ্য প্রেজেন্স অফ ক্যারাঙ্কেল, হ্যাঁ। দেখি আরো কোনো আর্লিয়ার ওয়ে আছে কিনা। দ্য নেক্সট পয়েন্ট ইজ মেল পোলস, মেল বাচ্চাগুলো স্ট্রাট ইভেন অ্যাট ডে ওল্ড এন্ড কন্টিনিউ থ্রু আউট দ্য লাইফ, হ্যাঁ। সো মেল পোলস কি করে স্ট্রাট? স্ট্রাট মানে হচ্ছে গর্ভ সহকারে বুক উঁচু করে হাঁটা, হ্যাঁ, গর্ভ সহকারে বুক উঁচু করে হাঁটা। সো whenever you will see a group of poles walking in front of you, you will find some of them walking strut, হ্যাঁ, they will walk like strut, তারা মাথা উঁচু করে বুক উঁচু করে তারা সামনের দিকে হাঁটে, বাকিগুলা দেখবা যে খাবার খুঁজতেছে অথবা মাথা নিচু করে যাচ্ছে। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেল পোলস, ঠিক আছে। এটা তারা শুরু থেকেই করে, প্রথম দিন থেকেই হাঁটা যখন শুরু করে এভাবে চলে এবং আপ টু দ্য এন্ড অফ দেয়ার লাইফ, এবং সারা জীবন তারা এভাবেই চলে। কাজেই এটা ভেরি আর্লি এজে আইডেন্টিফাইং এর উপায়। আর এটার চাইতে আরো বেশি অ্যাকুরেট যেটা, দ্যাট ইজ দ্য ক্যারাঙ্কেল, এটা 5 সপ্তাহ বয়সে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর যে লেটার অন যে বিষয়গুলো রয়েছে, ডিউবিল, স্নুড অথবা তোমার হচ্ছে ট্যাসেল দেখে, এগুলো আরো ওল্ডার এজে যে পসিবল। ওকে, সো মেল টার্কি গেল। হেন টার্কিতে বলেছে ডিউবিল অর স্নুড ইজ রিলেটিভলি স্মল, থিন এন্ড নন ইলাস্টিক, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এভাবে বুঝতে পারবো। দ্য বিয়ার্ড এন্ড ক্যারাঙ্কেলস আর অ্যাবসেন্ট, কাজে 5 সপ্তাহে এখানে কোনো ক্যারাঙ্কেল হবে না, আর এখানে কোনো বিয়ার্ড হয় না। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে উই ক্যান গো ফর সেক্সিং অফ টার্কি পোলস অর অ্যাডাল্ট টার্কি। ওকে, সো ব্রুডিং সেক্সিং করতে পারি আর না পারি, উই হ্যাভ টু গো ফর ব্রুডিং, তাই না? আমরা যদি সেক্সিং করতে পারি ভালো, যদি নাও পারি তারপরে আমাদের বসে থাকলে চলবে না, উই হ্যাভ টু স্টার্ট দ্য ব্রুডিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, প্রথম দিন থেকে আমাদের ব্রুডিং শুরু করতে হবে। সো দ্য ব্রুডিং পিরিয়ড ফর টার্কি ইজ অ্যাবাউট 4 উইকস, 28 দিন। ভালো, এটার হ্যাচিং পিরিয়ডও 28 দিন, মানে ইনকিউবেশন পিরিয়ড, ব্রুডিং পিরিয়ডও 28 দিন। So this brooding period can extend up to 5 to 6 weeks. এটা কিন্তু উইন্টারে 5 থেকে 6 সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ড হতে পারে ব্রুডিং পিরিয়ড। আচ্ছা, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো হাউ মাচ স্পেস, এখানে কিছু ইনফরমেশন আছে, তোমরা যদি 3 নাম্বার লাইনে একটু খেয়াল করো। হাউ মাচ স্পেস ডাজ টার্কি পোলস নিড অ্যাজ এ থাম্ব রুল, হ্যাঁ, একটা থাম্ব রুল হিসেবে the turkey poles need double hover space as compared to chicken, হ্যাঁ, চিকেনের চাইতে ডাবল স্পেস লাগে। লাইক আমরা জানি যে সচরাচর একটা হভারের নিচে উই ক্যান সেট আপ টু 500 চিক্স, তাই না? আমরা যখন ব্রুডিং করি একটা হভারের নিচে 500 চিক দেই সচরাচর, সেই তার চাইতে ডাবল জায়গা লাগে প্রতিটা টার্কির বাচ্চাদের জন্য। তার মানে আমরা উই ক্যান প্রোভাইড 250 পোলস আন্ডার এ হভার, একটা হভারের নিচে আমরা 250টা পোলস দিতে পারি। ওকে, টার্কির বাচ্চা।
And what is the hover? ব্রুডিং করা হয় মানে মানে তোমার যে হিটিং সোর্স থাকে, হিটিং সোর্সের উপরে যে কাভারিং দিয়ে একটা জায়গা আবৃত করা থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ hover. সো চিকেনের বাচ্চার চাইতে ডাবল জায়গা লাগে, এটা সম্পর্কে আমরা জানলাম। তারপরে আমরা আর একটু জানি, সেটা হচ্ছে ব্রুডিং আমরা কিভাবে করব, মানে হিটিংটা আমরা কিভাবে করব। এখানে বিভিন্ন পদ্ধতি রয়েছে, অ্যাজ লাইক এস চিকেন, আমরা জানি গ্যাস ব্রুডার, বাল্ব ব্রুডার, ট্র্যাডিশনাল ব্রুডিং সিস্টেম বাই কেরোসিন অর কোয়াল। সো এগুলো বিভিন্নটা হতে পারে, তবে গ্যাস ব্রুডার ইজ রিলেটিভলি গুড ওয়ান। হ্যাঁ, গ্যাস ব্রুডারটা ভালো। সো ইনফ্যাক্ট ইনফ্রারেড ব্রুডার ভালো। ট্রেডিশনাল ব্রুডিং বলতে ট্র্যাডিশনাল ব্রুডিং বলতে দ্য প্র্যাকটিস, দ্য ইন প্র্যাকটিস ব্রুডিং অফ ভিলেজ অথবা ওল্ড পিপল যেগুলো করে, ওল্ড পিপল না অ্যাকচুয়ালি, ওল্ড ট্র্যাডিশনাল যেগুলো করে, যেমন আমি যেটা বললাম কেরোসিন ব্রুডিং, তারপরে তোমার হচ্ছে কয়লা দিয়ে চারকোল বার্ন করে ব্রুডিং করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এগুলো। জি স্যার। ব্রুডিং এর সময় ফ্লোর স্পেস রিকোয়ারমেন্ট হবে 1.5 ফিট পার বার্ড। হ্যাঁ, 1.5 ফিট পার বার্ড। পোল্টস অ্যারাইভালের কমপক্ষে 2 দিন আগে ব্রুডার হাউস প্রিপেয়ার করতে বলা হয়, in case of chicken also. Litter material should be sprayed in circular manner with a diameter of 2 meter. So the depth of litter material should be 2 meter. 2 meter of, sorry, 2 meter, 2 centimeter. There is a mistake. Sorry for that. Diameter is of 2 meter, but depth is of 2 centimeter. এটা তোমরা একটু ভালো করে আবার শোনো, একটু অন্যদিকে মনোযোগ চলে গেছিল। The litter materials should be spread in circular manner. আমরা জানি যে চিক গার্ড মূলত কি করা হয়, সার্কুলার ম্যানারে দেওয়া হয়, তাই না, যাতে কোনো ব্রুডিং এর সময় কোনো কর্নারের সৃষ্টি না হয়। একইভাবে যেহেতু চিক গার্ড আমরা সার্কুলার ম্যানারে দিব, কাজে লিটার ম্যাটেরিয়ালও আমরা সার্কুলার ম্যানারে দিব। এই সার্কুলার যে একটা লিটার ম্যাটেরিয়াল ছড়িয়ে দিব বা চিক গার্ড, এটা ডায়ামিটার কত হবে? এটা ডায়ামিটার বলেছে যে 2 মিটার। ওকে, ডায়ামিটার কত? 2 মিটার। হ্যাঁ, মানে ব্যাস হবে 2 মিটার। আর হচ্ছে ইন কেস অফ ডেপথ অফ লিটার ম্যাটেরিয়াল, আমরা যদি লিটার ম্যাটেরিয়ালের ডেপথ নিয়ে আলোচনা করতে চাই, দ্য ডেপথ অফ লিটার ম্যাটেরিয়াল should be 2 to 3 সেন্টিমিটার। ইনফ্যাক্ট 2 থেকে 3 সেন্টিমিটার হবে লিটার ম্যাটেরিয়ালের ডেপথ। ওকে, দেন দ্য নেক্সট পয়েন্ট ইজ চিক গার্ড দিতে হবে, যেটা কি না কমপক্ষে 1 ফিট হাই হতে হবে। হ্যাঁ, 1 ফিট হাই চিক গার্ড দিতে হবে। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে পোল্টস গুলো জাম্প করে অন্য পাশে চলে না যায়, হিট সোর্স থেকে দূরে চলে না যায়। হ্যাঁ, এটা মানে ভুলবশতই তারা অ্যাকচুয়ালি চলে যাবে, কিন্তু চলে গেলে তারা যে চলে আবার ফিরে আসতে হবে এটা জানবে না, কিন্তু কাজেই দে উইল ডাই ইভেন্চুয়ালি। তো এই জন্য আমরা 1 ফিট হাই দিব চিক গার্ড। And the starting temperature, as like as chicken, we will start at 95 degree Fahrenheit and we will decrease the temperature by 5 degree Fahrenheit every week. প্রতি বছর পাস করে আমরা কমাই দিব up to 4 or 5 weeks of age. As like as chicken, we have to use shallow waterers. Shallow waterer, deep waterer দেওয়া যাবে না, কেননা তাহলে বাচ্চা ওই ওয়াটারের পড়ে যেতে পারে। শ্যালো ওয়াটারার দিব যাতে কিনা বাচ্চা ওটাতে ডুবে মারা না যায়। Okay, so this is all about brooding. Is there any question regarding sexing, incubation and brooding of turkey? Okay, if there is none, we are going to proceed the rearing system of turkey. So turkey rearing system আমরা জানি দুই ধরনের।
একটা question হলো স্যার। হ্যাঁ ঠিক আছে করো, বাট তোমার সাউন্ডটা ফর সামহাট রিজন ক্লিয়ার না। দেখি প্রশ্ন করো, শোনা যায়। স্যার এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যালো স্যার, বোর্ডিং এর কোশ্চেনটা শুরু হচ্ছে যে ওই মানে আমরা যে মানে রিটার্ন তো স্যার সার্কুলার ম্যানারে দিব, মানে 2 মিটার ডায়ামিটার রেখে স্যার। ওখানে যে আমাদের মানে চিক গার্ডটা থাকবে স্যার, টোটাল চিক গার্ড তো কি 2 মিটার হবে? মানে এটা আমার জানা। হ্যাঁ চিক গার্ডের ডায়ামিটারও 2 মিটার হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, সো রেয়ারিং সিস্টেম ফ্রি রেঞ্জে আমরা পালন করতে পারি। সো এটার অ্যাডভান্টেজ কি, লো ইনভেস্টমেন্ট আর হচ্ছে রিডিউস ফিড কস্ট বাই 50%, মানে 50% খাবার খরচ কম হয়, বিকজ দে উইল রোম এন্ড অ্যাজ উই নো টার্কি আর হ্যাবিচুয়েটেড উইথ গ্রিন গ্রাসেস। হ্যাঁ, কচি গ্রিন গ্রাস ফ্রি করে ইনটেক করে দে আর হ্যাবিচুয়েটেড, দে ক্যান সার্ভাইভ অন দ্যাট। হ্যাঁ রাস্তা থেকে ছিলেন জি রাস্তা থেকে ছিলেন মেগা লাইন কথা আর আরেকটা রয়েছে ইন্টেনসিভ সিস্টেম, যেটা হলো কমার্শিয়াল সিস্টেমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এখানে প্রোডাকশন এফিসিয়েন্সি ভালো হয়, আমরা জানি সব ক্ষেত্রেই যত আমরা কনফাইনমেন্টে আসি প্রোডাকশন এফিসিয়েন্সি ভালো হয়, বেটার ম্যানেজমেন্ট এন্ড ডিজিজ কন্ট্রোল ইজ পসিবল হিয়ার। সো খুবই সংক্ষেপে আমরা দুই ধরনের রেয়ারিং সম্পর্কে জানলাম। এটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। হাউজিং, হ্যাঁ হাউজিং এ এখানে খুব বেশি ইনফরমেশন নতুন আছে তা না। আমরা হাউজিং এর অবজেক্টিভ সবাই জানি যে সান, রেইন, উইন্ড, প্রিডেটর থেকে ই করে রক্ষা করে এবং ইট প্রোভাইডস কমফোর্ট। and direction of shade এর কথা বলা হয়েছে। hotter part of the country, actually in all part of Bangladesh the long axis of the house should run from east to west. সো লং অ্যাক্সিস বরাবর শেড গুলো থাকবে ইস্ট এন্ড ওয়েস্ট, যাতে করে সূর্যের রোদটা করে বেশি পরিমাণে ঘরের ভিতর ঢুকতে না পারে। ইস্ট ওয়েস্ট থাকলে ওই ছাদের উপর দিয়ে রোদটা চলে যাবে, ঘরের ভিতর রোদ সরাসরি ঢুকবে না। সো এই জন্য এই ডিরেকশনে করা হয়। এটা তোমরা অবশ্য আগে থেকেই জানো, অন্যান্য সেমিস্টারে বলা হয়েছে। The different distance between the houses should be at least 20 meters, and young stock house should be at least 50 to 100 meters away from adult house. ঠিক আছে, যেটা বলা হয়েছে যে distance between two shade is to be maintained, that is minimum 20 meters, and the distance between shades of different age group, যেমন ইয়াং স্টক আর হচ্ছে অ্যাডাল্ট স্টকের শেডের দূরত্ব আরো বেশি হতে হবে, দ্যাট ইজ at least 50 to 100 meters. এটার কারণ হিসেবে আমরা বলতে পারি বায়োসিকিউরিটি। হ্যাঁ, বায়োসিকিউরিটির জন্য। সো কি জন্য বায়োসিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট, একটা ফ্লক থেকে আরেকটা ফ্লক যাতে কন্টামিনেট না হয় এই জন্য অ্যাটলিস্ট 20 মিটার দূরে রাখতে হবে। আর যদি বিভিন্ন এজ গ্রুপের ফ্লক হয়, যেমন একটাতে ব্রুডিং হচ্ছে আরেকটাতে তোমার লেইং বার্ড আছে, সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা আরো বেশি দিতে হবে, কারণ লেইং বার্ড থেকে পসিবিলিটি থাকে যে বেশি কন্টামিনেন্টস আর অ্যাভেলেবল দেয়ার এন্ড দে মে কন্টামিনেট দ্য ব্রুডিং শেড অলসো। এই জন্য এগুলোর মধ্যে বেশি দূরত্ব রাখতে হয়। দ্য ওল্ডার দ্য বার্ডস আর দ্য greater the probability of carrying disease causing organism. বুঝতে পারছো কি বলছি? বার্ডের বয়স যত বেশি হয়, যে কোনো আবার একটু বলেন স্যার। বার্ডের বয়স যত বেশি হয় যে কোনো স্পিসিসের, সেই বার্ডের মধ্যে ডিজিজ কজিং অর্গানিজম তত বেশি থাকে, খুব স্বাভাবিকভাবেই বেশি থাকবে, কেননা এই বার্ডটা বিভিন্ন ধরনের খাবার খেয়েছে বাই দিস টাইম,
যেহেতু বড় হতে সময় লেগেছে, তারপরে বিভিন্ন মানুষের কন্ট্যাক্টে এসেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন সময় ভ্যাকসিনেশন করা হচ্ছে, লাইভ ভ্যাকসিনেশন করা হয়েছে। সো এইসব বিভিন্ন কারণে তার ভিতরে অনেক কন্টামিনেন্টস থাকে বা অর্গানিজম থাকে, যেগুলো হয়তো সে যেহেতু অ্যাডাল্ট বার্ড তাকে ইনফেক্ট করতে পারছে না, হ্যাঁ, কিন্তু এই একই কন্টামিনেন্টস গুলো বা অর্গানিজম গুলো যখন ইয়াঙ্গার স্টকে যাবে বা ব্রুডিং স্টকে যাবে, তখন তারা কিন্তু তাদের ইমিউনিটি স্ট্রং না বলে, যেহেতু নতুন বাচ্চা ইমিউনিটি স্ট্রং না বা ছোট বাচ্চা, তারা এটা সার্ভাইভ করতে পারবে না, টিকে থাকতে পারবে না। এই জন্যই অ্যাডাল্ট এবং ইয়াং স্টক সবসময় পৃথক পালন করতে হবে এবং বেশ দূরে। এখানে বলো দেখানো হয়েছে যে অ্যাটলিস্ট 50 to 100 মিটার অ্যাওয়ে একটা শেড থেকে আরেকটা শেড, যদি এজ গ্রুপ ভিন্ন হয়, এজ গ্রুপ। এটাই আমরা বললাম। যাই হোক, ওকে, টার্কির ক্ষেত্রে বলা হয়েছে উইথ অফ ওপেন হাউস শুড নট এক্সিড 9 মিটারস। 9 মিটারের বেশি প্রশস্ততা দেওয়া যাবে না, যেহেতু আমরা ওপেন হাউসে পালন করব। ওপেন হাউস বলতে কিন্তু মানে এক্সটেন্সিভ রেয়ারিং সিস্টেম না, আমরা হাউস দিচ্ছি, বাট দ্যাট ইজ নোন অ্যাজ ওপেন সাইডেড হাউস। হাউসের দুই পাশে নেট দেওয়া, খোলা। সো এই ক্ষেত্রে 9 মিটারের বেশি প্রশস্ততা না হলেই ভালো, তাছাড়া বাতাস এক পাশ থেকে আরেক পাশে পাস হয়ে এই শেডটাকে ঠান্ডা রাখতে পারে না। সো এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা দেখো, বাতাস পাসের কথার সাথে যে 2 নাম্বার পয়েন্টটা মিলে গেল। আমরা কিন্তু বললাম যে ইস্ট ওয়েস্ট মানে পূর্ব পশ্চিমে লম্বা বরাবর শেড স্থাপন করব। কাজেই এই যে উত্তর দক্ষিণ বরাবর কিন্তু থাকবে, শেডের ওপেন স্পেস গুলো থাকবে, এবং আমরা জানি দক্ষিণ থেকে বাতাস প্রবাহিত হয়ে উত্তর দিকে চলে যাবে, তাই না? উত্তর দিকে এভাবে প্রবাহিত হয়ে চলে যাবে। কাজেই আমরা যদি আগেরটা মেনটেন করি যে ইস্ট ওয়েস্ট বরাবর লম্বা লম্বি রাখবো, তাহলে কিন্তু এই বাতাসের জন্য আমাদের সুবিধা হয়, মানে ভেন্টিলেশনের জন্য। ইনফ্যাক্ট এটা যদি আমরা বুঝে থাকি, আরেকটা কথা বলে রাখি, ধরো আমাদের একটা ফার্ম আছে, ফার্মে আমরা টার্কি রেয়ার করছি, ব্রুডিং হচ্ছে একটা শেডে, আরেকটা শেডে গ্রোয়িং টার্কি আছে, আরেকটাতে অ্যাডাল্ট রয়েছে। অ্যাডাল্ট বলতে যারা ডিম পাড়ছে। সো আমাদের একটা শেড আমরা দিলাম দক্ষিণে, আরেকটা মাঝে, আরেকটা উত্তরে। হ্যাঁ, তোমাদের কি মনে হয় কোন শেডে কোন বাচ্চা রাখা উচিত, মানে কোন গ্রুপের বার্ড রাখা উচিত? একটা দক্ষিণে, সর্বদক্ষিণে স্যার চিকগুলো রাখা উচিত। হ্যাঁ, সর্বদক্ষিণে চিকগুলো, এক্স্যাক্টলি রাইট। তারপরে স্যার ইয়াং স্টক গুলা, আর লাস্টে হচ্ছে অ্যাডাল্ট পার্সন। এটার রিজন হচ্ছে যে ব্রিজটা ফ্লো হয় বা এয়ার ফ্লো হয়, এটা দক্ষিণ থেকে যখন এয়ার ফ্লো হয়ে আসবে, তখন যাতে ছোট বাচ্চার বাতাস এসে বড় বাচ্চার গায়ে লাগে, হ্যাঁ, তারপরে সেটা থেকে আবার অ্যাডাল্ট স্টকে যদি বাতাস প্রবাহিত হয় এই ডিরেকশনে যাতে হয়। কখনোই অ্যাডাল্ট শেডের বাতাস যাতে এই ব্রুডিং শেডের বাতাসে এই মিক্স না হয়, মানে ওইদিকে ডিরেক্টেড না হয়। হ্যাঁ, তাহলে এয়ারবোন যে কন্টামিনেন্টস গুলো রয়েছে এগুলো কিন্তু বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়ে বাচ্চার শরীরে চলে আসবে এবং ফ্যাটালিটি হয়ে যাবে। সো এইগুলো কিছু গেল হাউজিং সম্পর্কে কথা। তারপরে হচ্ছে হাইট। যখন শীতকাল, স্যার একটা কোশ্চেন ছিল। স্যার যখন শীতকাল হয় তখন তো এয়ার ফ্লোটা তো বিপরীত দিক দিয়ে হয়, তখন তো সমস্যা হয়ে যাবে তাহলে। তখন একটা সুবিধা আছে, যেটা সুবিধা আছে হলো কার্টেন সিস্টেম। আমরা তো শীতে বাতাস অ্যাভয়েড করার চেষ্টা করি, তখন প্রতিটা শেড হচ্ছে কার্টেনিং করা থাকে, তো মানে পর্দা টানা থাকে, এই জন্য এয়ার ফ্লোটা মিনিমাম হয়। এক শেডের বাতাস আরেক শেডে যেতে পারে না, ইনফ্যাক্ট এক শেডেই আমরা বাতাস ঢুকতে দিব না কোনো শেডেই। তো সেই সিস্টেম যখন ডেভেলপ করি, এই জন্য শীতেও এটা প্রোটেক্টেড থাকলো, আর গ্রীষ্মে তো আমাদের খোলা রাখতেই হবে, সেই ক্ষেত্রে প্রোটেক্টেড থাকলো। সো এটা হচ্ছে ওই শেডের হাইট বলেছে, এটা দেখে নিও। তারপর ওভারহ্যাং এর কথা বলেছে, এটাও জানো তোমরা যে ওভারহ্যাং না দিলে বৃষ্টির পানি ঘরে প্রবেশ করতে পারে। ফ্লোর হতে হবে ডিউরেবল এন্ড ময়েশ্চার প্রুফ। এটার রিজন তোমরা জানো, ময়েশ্চার প্রুফ না হলে কিন্তু পানি
কি হবে, ফ্লোরে পানি উঠবে, আর হচ্ছে ফ্লোরে যদি খাবার রাখো ওই খাবারগুলো নষ্ট হয়ে যাবে, কাজে ময়েশ্চার প্রুফ ওয়াল হতে হবে, আর ডিউরেবল তো অবশ্যই হতে হবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট হাউজিং। হাউজিং নিয়ে কি কথা ছিল, এখানে আমরা অনেক কিছু জেনেছি, মোটামুটি পরীক্ষায় আসলে এইটুকু লিখলে গুড এনাফ ফর গেটিং মোর দ্যান 80% মার্কস। সো আমরা উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ফ্লোর স্পেস অফ টার্কি অলসো। হ্যাঁ, এখানে আমি হেডিংটা দেইনি, আসলে ভুলে গেছি দিতে। সো এটা হচ্ছে ফ্লোর স্পেস রিকোয়ারমেন্ট অফ টার্কি। সো এখানে দেখো আপ টু 4 উইকস অফ এজ আমরা বলেছি মোটামুটি 1.5 ফিট বা 1.25 স্কয়ার ফিট জায়গা দিলে good enough for them, and then up to 16 weeks of age 2.5 square feet, up to 30 weeks of age 4 square feet per bird, and lastly the breeder we need to provide additional 1 square feet, that means in total 5 square feet per bird. ঠিক আছে, তোমরা এটা একটু দেখতে থাকো, আমার একটা ফোন আসছে, অ্যাটেন্ড করি। হ্যালো, তাহলে হয়তো সার্ভারের চাপ আছে, না ওইটা যদি ভুল দিতি তাহলে ওখানে লেখা আসতো যে রং এন্ট্রি। হ্যাঁ, সার্ভারে মনে চাপ আছে, চেষ্টা করি আজকে করে ফেলিস আর কি। ইউজার আইডি, ওখানে কোনো ইনস্ট্রাকশন আছে? এখানে হচ্ছে না, এখানে কি এখানে ইনস্ট্রাকশন কিছু দেয় যে ওয়ার্ড লাগবে অথবা সিম্বল লাগবে? তুই ইউজার আইডি কি দিছিস সেটা বল। আচ্ছা, তারপরে বাংলাদেশে ক্লিক করলাম, এখন আসছে মোবাইল নাম্বার আমার দিয়ে দিলাম 02794. আচ্ছা দিলাম, ওকে দিলাম, তারপরে ইমেলটা হচ্ছে এই যে সেভ দিলাম, দিয়ে লেখা আসতেছে হলো যে লেখাগুলো আসতেছে দেখো এখন কি নিচে রেজিস্ট্রেশন লেখা আসছে সবুজ বাট ক্লিক করবো না, আর আছে যে রিকোয়েস্টিং ইউজার আইডি কোনটা রিকোয়েস্ট কি না, কি লেখা আছে রিকোয়েস্ট কি মানে ভেরিফিকেশন লেটার দিছি লিখছি দেখে লেখা আছে রেজিস্টার, তো সবুজ কালি ওটাতে ক্লিক করলে হচ্ছে, মানে ওই ইউটিউবে যেটা বলতেছি। আচ্ছা, আর এখানে কি অপশন আছে আরেকটা বললি যে? আরেকটা নিচে লেখা আছে অলরেডি ইউ হ্যাভ ইউজার আইডি লগ ইন অর রিকোয়েস্ট ইউজার আইডি কোনটা লেখা, তাহলে বসে রেজিস্টার দিতে হবে অবশ্যই রেজিস্টার দিতে হবে। আচ্ছা রেজিস্টার তো সামনে দিলাম দাদা,
দেখতেছে ওই লেখা আসতেছে অলরেডি এক্সিস্ট, এই মিউজিয়াম ভলকানিক অলরেডি এক্সিস্ট আছে, বুঝলি? আচ্ছা, তাহলে কি ইউজার আইডিটা ইউনিক নেম হতে হবে? হ্যাঁ হ্যাঁ, ইউনিক নেম হওয়া লাগবে ইউজার আইডি। হ্যাঁ, ইউনিক। ইউনিক নেম হওয়া লাগবে। তো তাহলে কি আমি ফোন নাম্বার দিয়ে দেবো? ফোন নাম্বার দিয়ে চেষ্টা কর, আমি ক্লাস নিচ্ছি তো, তুই আচ্ছা, চেষ্টা ঠিক কর, আছে। পরে জানাস আমাকে। ওকে, স্লাইড করেছো? করনি? কোথায় গেলা? আছো তোমরা? জি স্যার। এখানে তিনটা টপিক নিয়ে বলেছে। একটা হচ্ছে লিটার ম্যাটেরিয়ালস, যেটা আমরা জানি যে লিটার ম্যাটেরিয়াল অথবা বেডিং ম্যাটেরিয়াল বলা হয়। এটা কেমন হাইট হবে 2 ইঞ্চি, তারপর 3 থেকে 4 ইঞ্চি আস্তে আস্তে বাড়াতে হবে। এগুলোকে হচ্ছে সবসময় ফ্রিকোয়েন্টলি র্যাক র্যাক দিয়ে র্যাক্ট করতে হবে, সো দ্যাট দেয়ার ইজ নো অকারেন্স অফ কেকিং, হ্যাঁ, কেক ফরমেশন না হয় বা ক্লাস্টার ফরমেশন না হয়, সেভাবে আমরা করতে পারি। আর কি কি লিটার ম্যাটেরিয়াল ব্যবহার করা যায় তার নাম দেওয়া আছে। ডিবেকিংটা বলা হয়েছে যে ক্যানিবালিজম রোধ করার জন্য, ফেদার পেকিং রোধ করার জন্য আমরা ডিবেকিং করে থাকি টার্কিতে। তবে এটা ভালো হয় যে ডে ওল্ডে করা, মানে প্রথম দিনে করা। আর ইফ নট পসিবল উই হ্যাভ টু গো 3 to 5 উইকস অফ এজ, হ্যাঁ, 3 থেকে 5 সপ্তাহ বয়সের মধ্যে অবশ্যই করে ফেলতে হবে। এরপরে করলে ব্লিডিং এর প্রবলেম হতে পারে, এই জন্য আমাদের এই বয়সের মধ্যে করতে হবে। এটা কাটতে হবে হচ্ছে অর্ধেক বরাবর, হ্যাঁ, বিকের অর্ধেক বরাবর। রিমুভ দ্য বিক অ্যাট অ্যাবাউট 1/2 the distance from nostril to the tip of the beak. নস্ট্রিল নাকের যে ছিদ্র এবং টিপ অফ দ্য বিক বিকের যে সুচালু অংশ, এই দুইটার মধ্যবর্তী অংশ বরাবর কেটে দিতে হবে। হ্যাঁ, সাবধান থাকতে হবে যাতে এর চাইতে বেশি না কাটি, কাটলে কিন্তু জিভায় ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকে। সো ডিবেকিং এর পরে আমরা ডিসনুডিং সম্পর্কে একটু জানবো। রিমুভাল অফ স্নুড, হ্যাঁ, বা ডিউবিল আমরা রিমুভ করে দেই, ইজ টু প্রিভেন্ট দ্য হেড ইনজুরিজ ফ্রম picking and fighting. So the turkey has got a vice that is picking of snoot, মাথায় ঠোকর দেয়, ওখানে একটা এক্সপোজড ফ্লেশি স্ট্রাকচার পায়, তো ঠোকর দিয়ে ওখানে ক্ষত করে। সো এটার জন্য আমরা স্নুট রিমুভ করতে পারি। একইভাবে the best option is to snoot at day old, okay, but we can do it later on also. Later on হলে কিভাবে করব? At 3 weeks of age it can be cut off close to the head with a sharp scissor, একটা ধারালো scissor ইউজ করে we can cut it off. Okay, oh, so this is all about today's lecture. আজকে আর আমি পড়াবো না, আমাদের আসলে প্রিপারেশনও করা নাই। as you can see এটা এখানে শেষ। তবে আমরা টার্কি শেষ হলো না, we will need another one lecture, হ্যাঁ, to finish the chapter Turkey. স্যার একটা কোশ্চেন ছিল। yes, anyone? স্যার আউটসাইডে সেটা হচ্ছে স্যার আমাদের যে প্র্যাকটিক্যাল গুলো দিয়েছেন, হুম, কিছু পিকচার আছে, এই পিকচার গুলো কি স্যার আমরা হাতে অ্যাড করব না স্লাইড সিস্টেম? informations are given to your CR, হ্যাঁ, CR এর কাছে ইনফরমেশন আছে, সে আমাকে জিজ্ঞেস করেছিল প্রথম দিন, ওর কাছ থেকে তোমরা শুনে নিও। এই মুহূর্তে আমার কোন ইয়াতে কি আছে খেয়াল নেই, তবে তখন যখন দিয়েছি তখন আমি সব চেক করে দিয়েছিলাম, তো ওকে বলা আছে। জি স্যার। একটা প্রশ্ন ছিল, বলো। এই যে আমরা যে ফার্ম করলাম স্যার, এই যে সাবমিশন করলাম, এটা কি দেখছিলেন কি? এটা যারা ডিউ ডেটে দিচ্ছে তাদেরটা দেখছি, যারা ডিউ ডেটে দেয়নি তাদের দেখছি না। স্যার মানে ফিডব্যাক ফিডব্যাক হচ্ছে প্রথম ফিডব্যাক হচ্ছে নাম্বারিং, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ফিডব্যাক। আর হচ্ছে ভুল কি আমি মানে তোমাদেরকে আইডেন্টিফাই করে দিব কিনা এটা সময় সাপেক্ষ, এটা আমি এখনো চিন্তা করিনি, তবে নাম্বারিং করছি, কেননা অ্যাসাইনমেন্ট তো নেওয়া হলো নাই ইয়াতে, তো কোনো না কোনো ভাবে তো আমাকে ওয়ে আউট করতে হবে। মানে ঠিক মতো করতে পারলাম কিনা এটা জানার একটু ইচ্ছা ছিল, তাই। এটা জানার ইচ্ছা হলো, আমি তোমাদের ফাইনালি বেস্ট সুইটেবল একটা এই আউটপুট দিব, হ্যাঁ, যেটা হচ্ছে আমার কিছু ই থাকবে ওখানে, আর তোমাদের মধ্যে থেকে ভালো কিছু পেলে আমি ওগুলো ইনক্লুড করে দিব।
তো সেটাই হচ্ছে বেস্ট সুইটেবল, তোমরা ওই গাইডলাইন ধরে আগাতে পারবে। জি স্যার, তাহলে ভালো হবে। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হুম, হ্যালো স্যার, একটা ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। ছিল। বলো। স্যার টার্কি ইনসেমিনেশন স্যার এটা কঠিন মনে হচ্ছে, এটা স্যার প্রসেসটা কেমন? ওটা কি স্যার ক্যাটেলের মতো এরকম কোনো ইনসেমিনেশন করতে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কিন্তু ক্যাটেলের মতো অত ডিফিকাল্ট না, বার্ডের রিলেটিভলি ইজিয়ার। হ্যাঁ, ইজিয়ার। তবে টার্কি ইনসেমিনেশন করতে চিকেনের মতো আর কি দুইজন প্রয়োজন হয়, দুইজন লাগবে স্বাভাবিকভাবে, একা পারা যায় না। So, একজন হচ্ছে বার্ড ধরবে আর একজন ইনসেমিনেট করবে। ইফ ইউ হ্যাভ এভার সিন দ্য ইনসেমিনেশন অফ চিকেন, যদি দেখে থাকো, দেখার আসলে কথা না, লাকি হলে স্যার দেখতে দেখিনি পারো আসলে। স্যার। ওটা কি So, স্যার সিমেন্ট স্যার কিনতে পাওয়া যায় এরকম, ওই যে ক্যাটেলেরটা যেমন বিক্রি করে এরকম, না, না এখানে আর্টিফিশিয়াল মেশিন দিয়ে করতে হয়? এটা তোমার মেল রাখতে হবে, এই ক্ষেত্রে আমাদের অপশন নেই যে সিমেন্ট কিনে পাওয়া যায়, এরকম অপশন নেই আসলে। হ্যাঁ, বাইরে থাকতে পারে, অন্য দেশে, আমাদের দেশে নেই। কাজেই মেল রাখতে হবে, সিমেন্ট কালেকশন জানতে হবে, এরপরে ইনসেমিনেশন করতে হবে। সো দেয়ার আর টিউটোরিয়ালস ইন দ্য ইউটিউব, তোমরা চিকেনেরটা দেখতে পারো, হ্যাঁ, টার্কিটাও পাবা আই থিংক, আমাদের না দেশে না পেলে অন্য দেশে ভিডিও পাবা, দেখে নিতে পারো। বেশ ইজিয়ার, নট দ্যাট মাচ হার্ডার লাইক ক্যাটেল, কাউ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালাম। Okay, so this is all about today's lecture. I'm stopping the